পৃথিবীর রাজনীতি। রাজনীতির গোড়ার কথা অর্থাৎ রাজনীতির মূলের অর্থনীতি ও স্বার্থের কথা এতক্ষণ বলেছি। তা থেকে একালের রাজনীতির সমস্ত চেহারা ভেবেচিন্তে দেখলে ব্যাপারটা সঠিক বোঝা যায়। যেমন এটা বুঝতে পারি ক্যাপিটালিজম পেকে উঠে ইম্পেরিয়ালিজমের রূপ নেয়, আবার সেই ক্যাপিটালিজম থেকেই সোশ্যালিজমের উদ্ভব হয়। তাহলে একালের রাজনীতির প্রধান কথাটা হলো এই যে ক্যাপিটালিজমের বা ইম্পেরিয়ালিজমের সঙ্গে একদিকে সোশ্যালিজমের সংঘর্ষ, আবার ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে স্বাধীনতাকামী জাতির বিদ্রোহ। এই দুই সংগ্রামের একটা মূলত যোগ আছে, তাকে বলতে পারা যায় শোষকদের বিরুদ্ধে শোষিতদের সংগ্রাম, শোষণ অবসানের সংগ্রাম। অবশ্য তাছাড়াও যে ইম্পেরিয়ালিস্ট ক্যাপিটালিস্টদের নিজেদের মধ্যে স্বার্থের সংঘর্ষ আছে তা তো বলেছি, কিন্তু এই রাজনীতির চেহারাটা আরও সহজে বুঝতে পারা যায় যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। তাহলে দেখি উৎপাদন পদ্ধতি বদলে গিয়ে কেমন করে নতুনভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, আর শ্রেণী সংঘর্ষের ফলে কেমন করে এই সব রাষ্ট্রের ভাঙাগড়া বা পরিবর্তন ঘটেছে। রাজনীতির মানেই হলো সমাজের এই পরিবর্তনকে ঠিকমতো বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা করা। তাই সমাজে যখন যারা শাসক তারা তাদের শাসন পাকা করবার জন্য যেসব নীতি পদ্ধতি গ্রহণ করে তা হলো তাদের রাজনীতি, শাসকের রাজনীতি। কিন্তু সমাজে যারা শোষিত তারা স্বার্থ বুঝে নিজেদের রক্ষার জন্য যে নীতি পদ্ধতি গ্রহণ করে তা হলো তাদের নিজেদের রাজনীতি। শাসিতের রাজনীতি অর্থাৎ শাসকের রাজনীতি ও শাসিতের রাজনীতি এক নয়। যতক্ষণ সমাজে শাসক ও শাসিত দুই শ্রেণী আছে, ধনিকের রাজনীতি আর শ্রমিকের রাজনীতিও তাই একেবারে বিপরীত। ভারতবর্ষে বুর্জোয়া শ্রেণীর রাজনীতি আর শ্রমিক কৃষকদের রাজনীতিও একেবারে উল্টো। রাজনীতি বললেই তাই ভাবা উচিত কোন শ্রেণীর রাজনীতি। পৃথিবীর অসমান বিকাশ। আরেকটা কথাও আমরা বলেছি, একালেও সব দেশে এখন পর্যন্ত ক্যাপিটালিজম উদ্ভব হতে পারেনি। যেমন সাম্রাজ্যবাদীদের চাপে অনেক উপনিবেশিক ও আধা ঔপনিবেশিক দেশ এখনও ফিউডাল বা আধা ফিউডাল স্তরে ঢেকে রয়েছে। পৃথিবীর দু এক কোণে এমনকি আমাদের দেশেও আদিম সমাজও আছে, তাদের অবস্থা আরও খারাপ। তবে এরূপ আদিম সমাজ এদিকে গুরুতর নয়। অধিকাংশ উপনিবেশিক বা আধা উপনিবেশিক দেশে যন্ত্রশিল্পীও নেই, কেনাবেচার মতো পণ্য বিশেষ উৎপাদিত হয় না। এদের প্রধান উৎপাদন হচ্ছে জমি থেকে ফসল, আর জমির মালিক হচ্ছে জমিদার, জয়গিরদার, সামন্ত, রাজা প্রমুখ। কখনো কখনো মহান্ত বা মহাজনরাও এরূপ জমির মালিক হয়। তবে জমি চাষ করে ফসল ফলায় চাষিরা, কিন্তু তারা জমির মালিক নয়, ফসলের মালিক নয়। কখনো ফসলের একটা অংশ মাত্র চাষিরা পায় না, ফসল জমা দিতে হয় জমিদার, মহাস্তাবার, খামার, রাজবাড়িতে। এমনি করে তস্তপায় কর্মকার, চর্মচার, সূত্রধর, কুম্ভকার ও মিস্ত্রি প্রভৃতি কারিগররাও এসব মালিকদেরই জিনিস যোগায় তাদের থেকে, সেজন্য পায় চাকরানা জমি। গ্রামের কৃষকদের জীবনযাত্রার প্রয়োজনীয় দ্রব্য কর্মকার, কুম্ভকার যোগায়। জমিদারদের প্রয়োজনীয় বিলাসদ্রব্য কিছু কিছু উৎপন্ন করে। দ্রব্যের কেনাবেচা সামান্যভাবে চলে বেনে ব্যবসায়ীদের মারফত। তারা জিনিসের বদলে জিনিস যোগায়, শিল্পী, কারিগর ও মিস্ত্রিদের দাদন দেয়। আবার শিল্পীদের উৎপন্ন বস্ত্র, মশলা প্রভৃতি বিদেশে চালান দেয়। মোটামুটি বলতে গেলে এই সমাজতন্ত্রের রূপ, অর্থাৎ এই জমিদার, মহাজন আর কৃষিজীবী, ছোট কারিগর, ব্যবসায়ী ও বেনে নিয়ে এই সমাজ। আমরা আমাদের দেশে এতদিন এরূপ সমাজই দেখতাম, কারণ এই দেশে ছিল সাম্রাজ্যবাদের আওতায় আধা ফিউডাল দেশ। এদেশের মধ্যেও ফিউডাল শাসন বা সামন্তদের আধিপত্য এখনও বেশি আছে রাজস্থানে এবং পূর্বেকার দেশীয় রাজাদের রাজ্যগুলিতে। তার চেয়েও বেশি তা নেপালে রয়েছে। আসলে এশিয়ায় জাপানকে বাদ দিলে আফ্রিকায়, এমনকি দক্ষিণ আমেরিকায়ও এই সামন্ততন্ত্রেরই এই স্তর বা অন্য স্তর দ্বিতীয় মহাযুদ্ধের পরও বজায় ছিল। এখন সাম্রাজ্যবাদ লোপ পেতে
থাকা অবস্থা বদলাতে আরম্ভ করেছে। তাহলে দেখতে পাচ্ছি একটি হলো পৃথিবীর সব দেশ বা অঞ্চলের উৎপাদন ব্যবস্থা এখনও একরকম নয়, যদিও সকলের উপর এখনও আধিপত্য করছে ক্যাপিটালিস্ট উৎপাদন ব্যবস্থা, কিন্তু তার আধিপত্যও ভাঙতে আরম্ভ করছে, কারণ সমাজতন্ত্রী উৎপাদনও এখন প্রবল থেকে প্রবলতর হচ্ছে। তবে ওই কথাটা মনে রাখার মতো যে পৃথিবীর অর্থনৈতিক বিকাশ অসমান, কোনো অঞ্চল এগিয়ে আসছে, কোনো অঞ্চল পিছিয়ে আছে। তাই যদিও মোটের উপর এটা সোশ্যালিজম এর যুগের সূচনা হয়েছে, তবু সোশ্যালিজমের স্তরে পৌঁছাতে সব প্রতিটি দেশই আবার নিজের বিশেষ অবস্থা অনুযায়ী কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে। তবে যেসব দেশ ফিউডাল অবস্থায় আছে তারাও অন্যদের দৃষ্টান্ত দেখে এখন দ্রুততর গতিতে এগিয়ে যেতে পারে। পৃথিবীতে মধ্যযুগের ফিউডাল শক্তির হাত থেকে বুর্জোয়াদের প্রথম ক্ষমতা দখল করে ব্রিটেনের 1640 থেকে 1688 মধ্যে। তাই তারাই তখন হয় পৃথিবীর অগ্রগামী জাতি। এই 300 বছর সেখানে বুর্জোয়া ব্যবস্থা চলছে, তাই বলে সব দেশে অমন 300 বছর বসে বুর্জোয়ার ব্যবস্থা দাবেদারি না করলে তারা সোশ্যালিজমের স্তরে পৌঁছাবার যোগ্য হবে না, এমন আজগুবি কথা কেউ বলে না। বরং অনেক আগেকার সুসভ্য দেশ যেমন ফিউডাল ব্যবস্থা আটকে গিয়ে আর অগ্রগামী হতে পারেনি, তেমনি ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি বুর্জোয়া শাসিত দেশগুলোরও এখন হয়েছে ঠিক সেই অবস্থা। তারা ধনিকতন্ত্রের পচা জালের ডোবায় আটকে পড়ছে, এগিয়েও এগোতে পারছে না, অথচ পৃথিবীতে ক্যাপিটালিজমের যুগ ফুরিয়ে গিয়ে সমাজতন্ত্রের যুগের সূচনাও হয়ে গিয়েছে 1917 এর অক্টোবর বিপ্লবের মাধ্যমে। পৃথিবীর এককালে রাজনীতি আজও এই ঘটনাটি ঘিরে আবর্তিত। ওই তারিখ থেকে তার সূত্রপাত। সমাজতন্ত্রী বিপ্লবের যুগ। প্রথম মহাযুদ্ধের সময় 1917 সালের নভেম্বর মাসে বলশেভিক দলের নেতৃত্বে রুশ দেশে বিপ্লব হয়। সেই বিপ্লবের অধিনায়ক ছিলেন লেনিন। বলশেভিকদের নেতৃত্বে সারা দেশে শ্রমিক, কৃষক ও সৈনিকরা একযোগে নিচ থেকে উপর পর্যন্ত ছোট ছোট সমিতি বা সোভিয়েত গড়ে রাষ্ট্রভার সেসব সোভিয়েতদের হাতে দেয়। এভাবে ধনিক শ্রেণীর হাত থেকে সে দেশের গভর্নমেন্ট শ্রমিক ও দরিদ্র জনসাধারণের হাতে চলে যায়। রুশ দেশে শ্রমিকদের হাতে ক্ষমতা চলে যাওয়ায় সমস্ত পৃথিবীর পুঁজিবাদীরা অত্যন্ত ভীত হয়ে পড়ে, কারণ রুশ দেশের শ্রমিকদের দেখাদেখি তাদের দেশের শ্রমিকরা যদি উৎসাহিত হয়ে বিপ্লব ঘটিয়ে বসে, সেই ভয়ে তারা ধনীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার জন্য রুশ দেশের শ্রমিকদের বেশ কিছু শিক্ষা দিয়ে অঙ্কুরে শ্রমিক কৃষকের শাসন বিনাশ করার সংকল্প গ্রহণ করে। ইংরেজ, ফরাসি, জার্মানি, জাপান, আমেরিকা, পোল্যান্ড, রোমানিয়া প্রভৃতি 11টি পুঁজিবাদী দেশ তখন 1917 থেকে 1920 পর্যন্ত রুশ দেশে সৈন্য পাঠায় শ্রমিক শ্রেণীকে ধ্বংস করে দিতে। কিন্তু বিপ্লবীদের লাল ফৌজের বিক্রমের কাছে এরা কেউ টিকতে পারে না। তাছাড়া ওই সব দেশের শ্রমিকরাও দাবি করতে থাকে যে রুশ দেশ থেকে সৈন্য সামন্ত সব ফিরিয়ে আনা হোক। এই দুই কারণে পুঁজিবাদীরা তখনকার মতো রুশ দেশ থেকে পর দেখে নেব বলে পরম বিক্রমে পালিয়ে আসতে বাধ্য হয়। যুদ্ধ করে ছোট লোকের দেশ রুশিয়াকে ঠান্ডা করতে না পারলেও পুঁজিবাদীরা তখন অর্থনৈতিক বয়কট করে তাকে জব্দ করার চেষ্টা করতে থাকে। রাশিয়ার সঙ্গে মালপত্র বেচাকেনা করা, টাকা ধার দেওয়া ইত্যাদি সব বন্ধ করে রাশিয়াকে ভদ্র পুঁজিবাদী সমাজ করে এক ঘরে করে রাখে। এর ফলে রাশিয়াকে কষ্ট পেতে হয় খুব। 3 বছর যুদ্ধ, তার উপর 2 বছর গৃহযুদ্ধ ইত্যাদি কারণে রুশ দেশের উৎপাদন খুব কমে যায় এবং দেশে দুর্ভিক্ষ হয়ে অনেক লোক মারা পড়ে। পুঁজিবাদীরা ভেবেছিল এবার সোভিয়েত দেশ সাবার হলো, কিন্তু দুর্ভিক্ষকেও ক্রমশ সোভিয়েত দেশ পরাস্ত করে দিল। গৃহযুদ্ধ ও বিদেশিদের আক্রমণ দেশ বিধ্বস্ত হয়ে গিয়েছিল, উৎপাদন সামান্য, যানবাহন সব ভাঙাচোরা। তাই এই সময়ে উৎপাদন বাড়াবার জন্য এবং দেশের জীবনযাত্রা গুছিয়ে নেওয়ার জন্য কৃষকদের ও ছোট ছোট ব্যবসায়ীদের লাভের সুযোগও দেওয়া হয়। ওটা সমাজতন্ত্র নয়, শুধু অবস্থা সামলাবার জন্য একটু পিছু হটা সাময়িকভাবে। এই নীতিকে বলা হয় নয়া আর্থিক নীতি বা নেপ। এর ফলে সব বাধা বিপত্তি কাটিয়ে রুশ দেশ দ্রুতগতিতে উন্নতি লাভ করতে থাকে। ক্রমে বহু দেশ ও জাতিকে স্বাধীনতা দিয়ে একত্র করে তারা গড়ে তুলল সমাজতন্ত্রী সোভিয়েত সংঘ। এই অক্টোবর বিপ্লবে তাই পৃথিবীর রাজনীতিতে নতুন এক জিনিস জন্ম নিল, তার নাম সোভিয়েত সমাজতন্ত্র। পূর্বে প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিমে বাল্টিক সাগর পর্যন্ত নানা দেশের মানুষ নিয়ে এই সোভিয়েত সংঘ। এতদিন পুঁজিবাদীদের নিজেদের ভেতর রেষারেষি, সাম্রাজ্য লাভের ইচ্ছা, পুঁজিবাদী দেশের আক্রমণের ভয় ইত্যাদি ছিল। এখন তাছাড়াও আর এক নতুন উপসর্গ এসে জুটল, তা হচ্ছে বলশেভিক ভীতি। রুশদের শ্রমিক বিপ্লবের
নাম ছিল বলশেভিক বিপ্লব। বলশেভিক রুশিয়ার সাফল্য দেখে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি পুঁজিবাদীদের নিজের দেশের শ্রমিক শ্রেণী বলশেভিকদের মতো বিপ্লব করে বসে, এই ভয়ে পুঁজিবাদীদের সন্ত্রস্ত করতে থাকে। ইংরেজ, ফরাসি প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলোর রাজনৈতিক চালবাজির মোটামুটি উদ্দেশ্য ছিল সাম্রাজ্যহীন দেশগুলোর আক্রমণ থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করা এবং শ্রমিক বিপ্লব যাতে নিজেদের দেশে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করা। জার্মান, ইতালি, জাপান প্রভৃতি সাম্রাজ্যহীন দেশগুলোর উদ্দেশ্য ছিল নিজেদের দেশ থেকে অন্যান্য দেশ থেকে বিপ্লবের সম্ভাবনাকে দূর করা এবং সাম্রাজ্যের বিস্তার করা। তাই সাম্রাজ্য বিস্তারের বিষয় নিয়ে কালোনিহীন ও কালোনিহীন পুঁজিবাদী দেশগুলোর ভিতর রেষারেষি বাড়তে থাকে। 1929 সালের ব্যবসা সংকটের ফলে এই রেষারেষি চরমে ওঠে। ব্যবসা সংকটের ফলে পুঁজিবাদী দেশগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত গুরুতর আকার ধারণ করে। অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে যায় এবং কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়ে। এর ফলে পুঁজিবাদী দেশগুলোর ভিতর ঝগড়া আরও তীব্র হয়ে ওঠে। কলোনিহীন ফ্যাসিস্ট দেশগুলো জার্মানি, ইতালি ও জাপান একসঙ্গে হয়ে একটা জোট তৈরি করে। তার নাম হলো এক্সিস শক্তি বা অক্ষ শক্তি। এরা কলোনি আদায় করার জন্য যুদ্ধ করবার সব রকম প্রস্তুতি নিতে থাকে। জার্মানির নৎসিরা ইউরোপের একটার পর একটা দেশ দখল করে সেই সব দেশের ধন সম্পদ ও কাঁচামাল যুদ্ধের সাজ সরঞ্জাম উৎপাদনের কাজে লাগাতে থাকে। জাপানেরও মাঞ্চুরিয়া ও চীনের অনেক শহর দখল করে নিতে থাকে এবং ইটালি আবিসিনিয়া জয় করে আফ্রিকার দিকে নজর দেয়। এদিকে ব্রিটিশ ও ফরাসিরা প্রধান সাম্রাজ্যবাদী কলোনিওয়ালা দেশ। তারা ফ্যাসিস্টদের আক্রমণের বিরুদ্ধে সাম্রাজ্য রক্ষার জন্য অন্য আর এক জোট তৈরি করে। তার নাম হলো অ্যালায়েড শক্তি বা মিত্র শক্তি। যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়তে বাড়তে উভয় পক্ষই এমন একটা জায়গায় এসে পৌঁছায় যে যুদ্ধ ছাড়া তাদের আর উপায় থাকে না। অবশেষে 1939 সালের 1 সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায়। রাশিয়া এক দারুণ কূটনৈতিক চাল খেলে হিটলারের সঙ্গে এক সন্ধি করে এই যুদ্ধের বাইরে থেকে যায় এবং বুর্জোয়া রাজ্যগুলোর নিজেদের ভেতর বিভেদ সৃষ্টি করে তাদের পরস্পরের সঙ্গে যুদ্ধ করে শক্তি ক্ষয় করায়। কিন্তু রাশিয়া বেশি দিন এই সুযোগ ব্যবহার করতে পারেনি। 1941 সালের 22 জুন হিটলার সোভিয়েত দেশ আক্রমণ করে। ফলে সোভিয়েত ও মিত্র শক্তির সঙ্গে সহযোগিতা করতে থাকে হিটলারের আক্রমণ প্রতিহত করবার জন্য। ক্রমে এই মিত্র শক্তির পক্ষে আমেরিকারাও এসে যোগ দেয়। এই ভয়ঙ্কর যুদ্ধের ফলাফল তোমরা জানো। যুদ্ধে এক্সিস শক্তির দেশগুলো হেরে যায়। হিটলার আত্মহত্যা করে, মুসোলিনিকে শ্রমিকরা হত্যা করে। জাপান যুদ্ধের হেরে গিয়ে আত্মসমর্পণের কথা ভাবছিল। এমন সময় আণবিক বোমা পরীক্ষা করার জন্য আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি নামক দুটো শহরে আণবিক বোমা ফেলে। এই আণবিক বোমার বিস্ফোরণের ফলে মুহূর্তের ভিতর হিরোশিমা ও নাগাসাকির কয়েক কোটি নিরীহ শহরবাসী জ্বলে পুড়ে মারা পড়ে এবং বাকিরা চিরকালের মতো পঙ্গু হয়ে যায়। এরূপ নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। পুঁজিবাদীরা নিজেদের মুনাফা ও কলোনির জন্য যে কোনো অমানসিক কাজ করতে কুণ্ঠিত হয় না। এই আণবিক বোমা অপ্রয়োজনে নিক্ষেপ তার প্রমাণ। যুদ্ধের পর জার্মান, ইটালি ও জাপানের বুর্জোয়া শ্রেণী যে শুধু দুর্বল হয়ে পড়ল তা নয়, যুদ্ধে জয়ী ব্রিটেন ও ফরাসিরাও সমান কাবু হয়ে পড়ল। শুধু আমেরিকার বুর্জোয়া শ্রেণী আরও শক্তিশালী হয়ে উঠল। যুদ্ধে অস্ত্রশস্ত্র বিক্রি করে আমেরিকার বুর্জোয়া শ্রেণী প্রচুর লাভবান হয়েছিল। এবার তারা সমগ্র পৃথিবীর বাজার দখল করে নিল। অন্যান্য দেশের বুর্জোয়া শ্রেণী কিছুটা তাদের তাবেদার হয়ে থাকল। যুদ্ধের রাজনৈতিক ফল। পিপলস রিপাবলিক সমূহের জন্ম। ব্রিটিশ ও আমেরিকার পুঁজিবাদীদের যদিও সাম্রাজ্য রক্ষার দুশ্চিন্তায় ও জনমতের চাপে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তথাপি যুদ্ধে জয়লাভ করে সোভিয়েত দেশ তার শক্তি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করুক, তারা চাইত না। তাদের উদ্দেশ্য ছিল যখন যুদ্ধ শেষ হবে তখন সমস্ত কলোনিগুলো নিজেরা দখল করে নেবে এবং যুদ্ধ শেষে তাদের পক্ষীয় প্রক্রিয়াশীলরাই ইউরোপের দেশগুলোর শাসক হবে।
কিন্তু সেসব দেশের মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে নিজেদের মুক্তির সংগ্রামে কমিউনিস্ট ও অন্যান্য গণতান্ত্রিক দলের সঙ্গে একত্রিত হয়েছিল। একসঙ্গে মিলে এরা প্রতিরোধ বাহিনী গড়ে তুলল। তাই বিজয়ী লাল ফৌজ যখন পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়ায়, হাঙ্গেরিতে, রোমানিয়ায়, বুলগেরিয়ায়, আলবেনিয়ায় এসে পৌঁছল, তখন এই মুক্তিযোদ্ধারা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে স্বীয় জনতার গণতন্ত্রী সরকার স্থাপন করতে সমর্থ হলো। এইটি যুদ্ধের প্রধান একটি কথা। পূর্ব ইউরোপের জনতার গণতন্ত্রী সরকার অবশ্য বেশি দিন টেকেনি। কী কী কারণে এই গণতন্ত্রী সরকারগুলো ধ্বংস হলো তা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এশিয়ার জাতীয় মুক্তি আন্দোলন। ইউরোপে যেভাবে নৎসিদের পরাজয়ের ভেতর দিয়ে গণজাগরণের সৃষ্টি হয়েছে, এশিয়াতেও তেমনি জাপানের পরাজয়ের মধ্য দিয়ে এশিয়ার ঘুমন্ত মানুষ হাজার হাজার বছরের ঘুম কাটিয়ে জেগে উঠেছে। ইউরোপের মতোই চীন, ফিলিপাইন, আনাম, মালয়, ইন্দোনেশিয়া, ব্রাহ্ম প্রভৃতি দেশেও শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে এবং এইসব দেশের জনগণ জাপানি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুব শক্তিশালী সংগঠন ও সৈন্যবাহিনী তৈরি করে ফেলে। ইংরেজ, ওলন্দাজ ও আমেরিকার সাম্রাজ্যবাদীরা শত চেষ্টা করা সত্ত্বেও এদের আর যুদ্ধের উপর চেপে রাখতে পারেনি। এশিয়ার জাতীয় মুক্তি আন্দোলন তাই যুদ্ধের মধ্য দিয়ে সার্থকতার দিকে এগিয়ে যায়। এটাও এ যুদ্ধের প্রধানতম একটি ফল। চীনে জায়ান্ত গণতন্ত্রী প্রজাতন্ত্র। দ্বিতীয় মহাযুদ্ধের পর চীনে যে বিরাট পরিবর্তনের সূচনা হলো তা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুদ্ধের বহু আগে থেকেই সে দেশে চিয়াং কাই শোকের জাতীয়তাবাদী দলের সঙ্গে কমিউনিস্টদের গৃহযুদ্ধ চলছিল। যুদ্ধের সময় চিয়াং কাই শেক ও তার জাতীয়তাবাদী কুওমিন্টাং দল জাপানের বিরুদ্ধে যুদ্ধের জন্য অজস্র মার্কিন ডলার ও অস্ত্রশস্ত্র লাভ করে, কিন্তু তারা তা জমিয়ে রাখে মাও সেতুং ও কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে। মাও কিন্তু জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সকল চীনের সম্মিলিত প্রতিরোধ রচনা করতে থাকেন এবং সেই প্রতিরোধে চিয়াং কাই শেককেও যোগ দিতে বাধ্য করেন। যুদ্ধের পর তাই মাও ও কমিউনিস্টরাই হয়ে দাঁড়ালো চীনের স্বাধীনতাকামী গণতন্ত্রী মানুষের প্রিয় নেতা। এই যুদ্ধের মধ্য দিয়ে নতুন চীনের অভ্যুদয়ের আয়োজনটি সম্পূর্ণ হয়। যুদ্ধ শেষে কমিউনিস্টদের কাছে চিয়াং পরাস্ত হলে 1 অক্টোবর 1949 সালে চীনা জায়ান্ত গণতন্ত্রী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। তা শুধু যুদ্ধের কেন, পৃথিবীর একটা অন্যতম প্রধান ঘটনা, ভারতের স্বাধীনতা আন্দোলন। যুদ্ধের বহু আগ থেকেই সব কলোনিগুলোতে স্বাধীনতার জন্য আন্দোলন চলছিল। যুদ্ধের ফলে সাম্রাজ্যবাদীরা যখন দুর্বল হয়ে পড়ল, তখন আর তাদের চেপে রাখা গেল না। বিশেষ করে ভারতের জনগণ আর একদিনের জন্য ব্রিটিশ শাসন বরদাস্ত করতে রাজি হলো না। সমস্ত দেশে তুমুল অসন্তোষ ছড়িয়ে পড়ল। যুদ্ধকালে ব্রিটিশ বিরোধিতা ভারতবর্ষে একেবারে তুঙ্গে ছিল। ভারতের স্বাধীনতাকামী জনগণ অনেকটা শত্রু বলেই যুদ্ধকালে জাপানি, জার্মানির সহায়তা নিতেও কুণ্ঠিত হয়নি। বিদেশে সুভাষচন্দ্র এই কারণেই আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশ ভারতীয় শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দেশের অভ্যন্তর 1942 এর 9 আগস্ট জাতীয় কংগ্রেস ঘোষণা করল ইংরেজ ভারত ছাড়, কুইট ইন্ডিয়া। এ সময় জাতীয় নেতাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরা গ্রেপ্তার করলে দেশের জনসাধারণ স্বতঃস্ফূর্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ব্রিটিশ মার্কিন সাম্রাজ্যবাদীদের যুদ্ধ ব্যবস্থায় দেশে দুর্নীতি ও দুর্ভিক্ষ ভয়ঙ্কর হয়। এসব মিলে যুদ্ধের পর ভারতবর্ষ বারুদের স্তূপের মতো হয়ে থাকে। যুদ্ধ শেষ হতে না হতে 1945 নভেম্বরে আজাদ হিন্দ ফৌজের মামলা উপলক্ষ করে এই গণমুক্তির চেতনা বিপ্লবের রূপ গ্রহণ করতে থাকে। অবশেষে ভারতীয় নৌবিদ্রোহের এক প্রচণ্ড প্রকাশ দেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা সত্যি বুঝতে পারল যে ভারতকে আর অধীন করে রাখা যাবে না। যতটা পারা যায় ব্রিটিশ স্বার্থ বজায় রেখে ভারতের বুর্জোয়া শ্রেণীর সঙ্গে দ্রুতই একটা রফা করে ফেলা তারা যুক্তিযুক্ত মনে করল। সমগ্র দেশ সেই একটা সশস্ত্র বিপ্লবের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। একটা কথা তারা বেশ টের পাচ্ছিল, ভারতের বুর্জোয়া শ্রেণীর বড় বড় নেতারা দেশের এই বিপ্লবের দিকে দ্রুত গতি দেখে উদ্বিগ্ন হচ্ছিলেন। দেশে বিপ্লব হলে শুধু ইংরেজ রাজত্বই শেষ হবে না, দেশি বুর্জোয়াদের কর্তৃত্ব খতম হয়ে যাবার সম্ভাবনা। তাই তারাও ব্যগ্র হয়ে উঠল, যে করেই হোক যে কোনো শর্তেই ইংরেজদের সঙ্গে একটা রফা করে ফেলা উচিত।
দুটো ইংরেজ ভারতীয় বুর্জোয়া শ্রেণীর এই দুর্বলতার কথা টের পেয়ে ভারতকে ভাগ করে দুটো দুর্বল রাষ্ট্র তৈরি করার চক্রান্ত করলো। ভারতের ইংরেজদের পুঁজি সম্পূর্ণ রক্ষা পাবে এই প্রতিশ্রুতি দিয়ে বুর্জোয়া নেতারা খণ্ডিত ভারতের শাসনাধিকার কিনে নিল। পৃথিবীজোড়া মুক্তি সংগ্রাম। ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদীদের পরাজয়ে অনেক জাতি ইউরোপে স্বাধীন হলো। এশিয়ার ব্রিটিশ, ফরাসি ও ডাচ সাম্রাজ্যবাদের অধীন উপনিবেশগুলি এবং তাদের আশ্রিত জাতিগুলিও যুদ্ধের পর স্বাধীন হতে চেষ্টা করল। এইসব অনেক দেশ জাপানি সাম্রাজ্যবাদীরা ব্রিটিশ, ফরাসি, ডাচ প্রভৃতি সাম্রাজ্যবাদীদের তাড়িয়ে কেড়ে নিয়েছিল। জাপান পরাজিত হলে ব্রিটেন, ফরাসি ও ডাচ সাম্রাজ্যবাদীদের চেষ্টা ছিল যুদ্ধের আগের অবস্থা পুনর্বহাল করা, কিন্তু যুদ্ধের আলোড়ন ওইসব দেশ তখন মুক্তি সংগ্রামে অগ্রসর হয়ে গিয়েছে। জাপানি, ব্রিটিশ, ফরাসি, ডাচ ও মার্কিন কোনো সাম্রাজ্যবাদীকেই তারা আর বরদাস্ত করবে না। ব্রাহ্মমালয় নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাই বিব্রত হয়ে পড়ল। ভারতবর্ষে সিংহলে তাদের বিপদ ছিলই। ফরাসি সাম্রাজ্যবাদ ইন্দোচীন উদ্ধারের কোনো পথ খুঁজে পেল না। ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করেছিল। ডাচ সাম্রাজ্যবাদ কৌশলে সেখানে গিয়ে আবার নিজের দখল জাহির করতে চাইছিল। সৈন্য দিয়ে আর এসব দেশকে জয় করা ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে। তাই সাম্রাজ্যবাদীদের একদিকে চেষ্টা হলো মার্কিন সাহায্য নিয়ে দেশগুলোতে নিজেদের দখল রাখা, আর প্রত্যেক দেশের মধ্য থেকে সেই দেশের প্রতিক্রিয়াশীলদের হাত থেকে তাদের মারফত স্বনামে বা বেনামে সাম্রাজ্যবাদের তাবেদার শাসন কায়েম করা। কিন্তু এটা বোঝা গেল পরাধীন জাতির মুক্তি সংগ্রাম অনেক দূর এগিয়ে গিয়েছে। সাম্রাজ্যবাদীদেরও আর সেই দিন নেই যে তারা অস্ত্র বলে সর্বত্র দমন করবে। দ্বিতীয় মহাযুদ্ধের ফলে নানা ঘটনার ঘাত প্রতিঘাতে যেসব দেশ স্বাধীন হলো তার মধ্যে আমরা ভারত ও পাকিস্তান আছি। আর জনগণতন্ত্রী শাসন প্রতিষ্ঠা করে সমাজতন্ত্রের দিকে এগিয়ে গেল যারা, তার মধ্যে চীন পড়ে, উত্তর কোরিয়া পড়ে, আর কিছু পরে হলেও উত্তর ভিয়েতনামও পড়ে। তাদের স্বাধীনতার ও মুক্তির সংগ্রামের ঢেউ আর থামল না। এশিয়া ছাপিয়ে তা আফ্রিকায় ছড়িয়ে পড়ল এবং দক্ষিণ আমেরিকাকে স্পর্শ করল। ফলে দেখতে না দেখতে প্রথমেই স্বাধীন হলো পশ্চিম আফ্রিকার খানা রাজ্য। তারপরে সেই ঢেউ সমস্ত আফ্রিকাকেই প্রায় ভাসিয়ে দিয়ে যায়। একভাবে না একভাবে আজ উত্তর আফ্রিকার মিশর, সুদান, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি দেশের প্রায় সকল আরব জাতির মানুষরা স্বাধীন হলো এবং সাহারার দক্ষিণের আফ্রিকা অধিকাংশ জাতি স্বাধীন হতে লাগলো। সাধারণভাবে এই সাহারার দক্ষিণের আফ্রিকাকেই বলে কৃষ্ণ আফ্রিকা। তথাপি তখনও সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শোষণবাদীরা অনেক জাতিকে পদানত করে রেখেছিল। যেমন মার্কিন বেলজিয়ান শোষকরা কঙ্গোর লুমুম্বার মতো নেতাকে হত্যা করে কঙ্গোকে কার্যত তাবেদার করে রেখেছিল। পর্তুগিজ সাম্রাজ্যবাদীরা অ্যাঙ্গোলাকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল। ব্রিটিশ উপনিবেশিকরা রোডেশিয়া দখল করে বসেছিল, কিন্তু বেশিদিন তারা এসব দেশ ও লোককে অধীনে রাখতে সফল হয়নি। দক্ষিণ আফ্রিকার অবশ্য এখনও শ্বেতাঙ্গ ও উপনিবেশিকরা পুরোপুরি হিটলারি কায়দায় দক্ষিণ পশ্চিম আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রায় বিলুপ্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু সেখানেও বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। অবশ্য আরেকটা কথাও আছে, এসব নতুন স্বাধীন জাতিরাও এখনও নানা উপজাতিতে বিভক্ত। তাদের মধ্যে আবার উপজাতিক সর্দার ও তাদের বংশধররা চায় দেশের উপর তাদের শোষণ বজায় থাকে। কাজেই সাম্রাজ্যবাদীরা সর্দারদের মধ্যে নানা চক্রান্ত চালাচ্ছে। স্বাধীন হলেও এসব কোনো রাষ্ট্রে সাম্রাজ্যবাদীদের চক্রান্তে বিদ্রোহ বিভেদ লেগে আছে। অন্যদিকে অবশ্য সোভিয়েত প্রভৃতি সমাজতন্ত্রী দেশগুলো চেষ্টা করছে ও সব দেশের যুবকদের লেখাপড়া শিখিয়ে তাড়াতাড়ি স্বদেশ গঠনের উপযোগী করে তুলতে। তারা তখন ছিল ওসব দেশের প্রকৃত ভরসা। ভিয়েতনাম ও কিউবার মুক্তি সংগ্রামে যে দেশ অসাধারণ কর্তৃত্ব দেখিয়ে পৃথিবীর অত্যাচারিত ও নিপীড়িত জনগণকে সবচেয়ে বেশি উদ্দীপিত করতে পেরেছে সে হলো ভিয়েতনাম। যখন মাত্র 3,10,00,000 লোকের এই ছোট্ট দেশের জনগণ বিশাল ও শক্তিশালী মার্কিন সাম্রাজ্যবাদী ও তাদের তাবেদার শ্রেণীকে দেশ থেকে যুদ্ধে পরাজিত করে বিতাড়িত করল, তখন সমগ্র পৃথিবীর মানুষ একান্ত বিস্ময়ে অভিভূত না হয়ে পারেনি। মার্কিন সাম্রাজ্যবাদ অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে সর্বশক্তি দিয়ে সব রকম মরণাস্ত্র ব্যবহার করেও ভিয়েতনামের মতো ছোট ছোট রোগা মানুষগুলোকে দমাতে পারেনি।
নাপালাম নামে একরকম বোমা ফেলে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর জ্বালিয়ে ভস্মীভূত করেছে, বিষাক্ত গ্যাস ফেলে সমস্ত প্রাণী ধ্বংস করেছে। জঙ্গলে যাতে গরিলা যোদ্ধারা লুকিয়ে থাকতে না পারে তার জন্য নানা রকম বিষাক্ত ঔষধ ছড়িয়ে গাছপালা ধ্বংস করেছে। অত্যন্ত বর্বরতার ও নিষ্ঠুরতার সঙ্গে স্ত্রী, পুরুষ ও শিশুদের উপর অকথ্য অত্যাচার করেছে। আমেরিকার সাধারণ মানুষদের স্বভাবত দয়ালু স্বভাব নষ্ট করে আমেরিকার সাম্রাজ্যবাদীরা ভিয়েতনামে তাদের পশুর পর্যায়ে এতটা নামিয়ে দিয়েছিল, তারা মেয়েদের গা থেকে জ্যান্ত অবস্থায় চামড়া খুলে নিতে কুণ্ঠিত হয়নি। কিন্তু এত অত্যাচারের ফল উল্টোই হয়েছে। ভিয়েতনামীদের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ঘৃণা আরও বেড়েছে এবং আরও মরিয়া হয়ে তারা তাদের স্বাধীনতা ও সমাজতন্ত্রের জন্য জীবন পণ করে লড়েছে। দীর্ঘ 30 বছর অসাধারণ ত্যাগ স্বীকার, সাহসিকতা ও আদর্শনিষ্ঠার সঙ্গে অক্লান্তভাবে যুদ্ধ করে তারা আমেরিকার মতো দুর্ধর্ষ শত্রুকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজ তাই পৃথিবীর সকল দেশের সমাজতান্ত্রিক বৈপ্লবিক আন্দোলন অত্যন্ত গর্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে ভিয়েতনামকে স্মরণ করে। সকল দেশের পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীরা ভিয়েতনাম শুনলেই ভয়ে কম্পমান হয়ে ওঠে। ভিয়েতনাম গত মহাযুদ্ধের আগে ফরাসি সাম্রাজ্যবাদের কলোনি ছিল। যুদ্ধের সময় জাপানিরা সহজেই ফরাসিদের তাড়িয়ে ভিয়েতনাম দখল করে। জাপানিদের বিরুদ্ধে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি গরিলা যুদ্ধ চালাতে থাকে। যুদ্ধের পর ফরাসিরা আবার অস্ত্রশস্ত্র নিয়ে ফিরে আসে তাদের ব্যালকনি দখল করার জন্য, কিন্তু কমিউনিস্টদের সঙ্গে যুদ্ধে তারা পরাস্ত হয়। দিয়েন ভিয়েন ফু নামে একটা জায়গায় যুদ্ধে ফরাসি সৈন্যরা এমনভাবে পরাস্ত হয় যে তাদের প্রাণ নিয়ে পালাবারও অবকাশ পায় না। সমগ্র ভিয়েতনাম কমিউনিস্টদের হাতে চলে যাচ্ছে দেখে আমেরিকার সাম্রাজ্যবাদীরা দক্ষিণ ভিয়েতনামে বাও দাই নামের তাদের এক তাবেদারকে রাজা বলে দাঁড় করায়। বাও দাই এর অপদার্থতা প্রমাণিত হতে বেশি দিন লাগেনি। বাও দাইকে সরিয়ে আমেরিকানরা একজনের পর একজন সেনাপতিকে একচ্ছত্র শাসক নিযুক্ত করে, কিন্তু কিছু লাভ হয় না। শেষ অবধি আমেরিকান সৈন্যরা নিজেরাই বোমারু, বিমান, ট্যাঙ্ক, কামান ও নানা প্রকার রাসায়নিক বোমা ইত্যাদি ভয়ঙ্কর মরণাস্ত্র নিয়ে যুদ্ধে নেমে পড়ে, এবং তাতেও কিছু হয় না। আমেরিকার সৈন্যরা এত বেশি সংখ্যায় মরতে থাকে যে তাদের দেশের মানুষ শান্তির জন্য জোর আন্দোলন আরম্ভ করে। অপরদিকে আমেরিকার তাবেদার ভিয়েতনামী সেনাপতিরা আমেরিকার টাকা, সৈন্য ও অস্ত্রশস্ত্রের সাহায্যে দক্ষিণ ভিয়েতনামকে উত্তর ভিয়েতনাম থেকে আলাদা ঘোষণা করে। উত্তর ভিয়েতনামের সঙ্গে দক্ষিণ ভিয়েতনামের স্বাধীনতাকামী গরিলা যোদ্ধাদের সঙ্গে যে যুদ্ধ চালাচ্ছিল তাতে ক্রমেই পিছু হটতে থাকে। পিছু হটতে তারা শেষ অবধি দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনে আশ্রয় নেয়। উত্তর ভিয়েতনামের সৈন্যরা গরিলাদের সঙ্গে যোগ দিয়ে সাইগন অবরোধ করে ফেলল এবং 7 দিনের ভেতর শহর দখল করে ফেলল। আমেরিকান ও তাদের দালালদের যেভাবে পারে পালালো। আমেরিকানরা হেলিকপ্টারে দলে দলে আমেরিকার দূতাবাসের ছাদ থেকে পালালো। তাদের হেলিকপ্টারে ঝুলে তাবেদাররা কিছু পালাতে পারলো। জাহাজে, নৌকায় করেও কিছু পালালো। তারা পালাতে পারলো না। তারা গা ঢাকা দিয়ে থাকলো, কিন্তু বেশিরভাগই আত্মসমর্পণ করলো। এইসব সৈন্য ও সেনাপতিদের এবং ঘুষখোর ও দুর্নীতিপরায়ণ সরকারি কর্মচারীদের কমিউনিস্ট সরকার 3 মাস থেকে 1 বছরের জন্য শিক্ষা শিবিরে নিয়ে গিয়ে তাদের নতুনভাবে জনসেবায় আত্মনিয়োগের শিক্ষায় শিক্ষিত করে তুলল। এইভাবে তারা দক্ষিণ ভিয়েতনামেদের অত্যাচারের বদলা না নিয়ে তাদের চরিত্র সংশোধন করে দেশ পুনর্গঠনের কাজে তাদের লাগাবার চেষ্টা করলো। আর একটা ছোট্ট দেশ কীভাবে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়েছে সেটা হলো কিউবা। আমেরিকার সাহায্যপুষ্ট ও তাবেদার ডিক্টেটর বাতিস্তার বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে মাসের পর মাস গুহায় কাটিয়ে ফিডেল ক্যাস্ট্রোর অসাধারণ নেতৃত্বে কিউবার নিষ্পেষিত জনগণ সশস্ত্র বিদ্রোহ সফল করে এবং বাতিস্তাকে তার সঙ্গপাত্র অন্যান্য মার্কিনী বন্ধুবান্ধবদের সঙ্গে দেশ থেকে বিতাড়িত করে এক সমাজতান্ত্রিক রাষ্ট্র স্থাপন করে। আজ কিউবার সাফল্যে উৎসাহিত হয়ে দক্ষিণ আমেরিকার ছোট বড় সব দেশেই বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। সেখানকার দরিদ্র, অত্যাচারিত ও যুগ ধরে শোষিত চাষি মজুররা আর জমিদার, জোতদার ও মালিক শ্রেণীর শাসন মানতে চাইছে না। তাই আমরা দেখতে পাই নিকারাগুয়ার মতো ছোট দেশ একমাত্র কলা রপ্তানি করে যারা বেঁচে থাকতো, তারাও আজ প্রকাশ্যে আমেরিকা ও তার দাবিদার স্থানীয় শাসক শ্রেণীকে নাস্তানাবুদ করে ছেড়েছে এবং শাসন ক্ষমতা কেড়ে নিয়েছে। সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়নি যেখানে। সমাজতান্ত্রিক বিপ্লব যেসব দেশেই সফল হতে পেরেছে তা নয়। অনেক দেশই জনগণের বিদ্রোহ ও অভ্যুত্থান কঠোরতার সঙ্গে বুর্জোয়া শ্রেণী দমন করতে সমর্থ হয়েছে।
এবং সাময়িকভাবে সমাজতন্ত্রের আন্দোলনকে অনেকটা দুর্বল করে ফেলতে পেরেছে। এইসব বিফল আন্দোলনের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দক্ষিণ আমেরিকার চিলির আন্দোলন এবং পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার আন্দোলন। দক্ষিণ আমেরিকার মাত্র 2টা দেশ ছাড়া উরুগুয়ে ও চিলি আর সব দেশেই বুর্জোয়া একনায়কত্ব ছিল। চিলিতে বুর্জোয়া গণতন্ত্র চালু ছিল এবং ভোটের জোরে সেখানকার কমিউনিস্ট পার্টির নেতা অ্যালেন্দে প্রেসিডেন্টের পদে জয়লাভ করে, কিন্তু তিনি বুর্জোয়া শ্রেণী যে নামে মাত্র গণতন্ত্রে বিশ্বাসী এবং প্রয়োজন হলে গণতন্ত্রের মুখোশ খুলে নিষ্ঠুর মিলিটারিজ স্থাপন করে সে কথা ভুলে গিয়েছিলেন। ফলে যখন বুর্জোয়া শ্রেণী দেখলো যে তারা শাসন ক্ষমতা হারাতে বসছে, তখন আমেরিকার সঙ্গে গোপনে চক্রান্ত করে বড় বড় সেনাপতি ও তাদের অনুচর সৈন্যদের হাত করে ফেলল। আমেরিকার বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলো ও খনির মালিকরা এই ষড়যন্ত্রে যোগ দিল ও প্রচুর অর্থ সাহায্য করলো। তারপর একদিন হঠাৎ আন্দোলনের বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করলো এবং হাজার হাজার শ্রমিক ও কৃষক নেতাদের হত্যা করলো। এইভাবে শ্রেণী সংগ্রামের জন্য উপযুক্ত প্রস্তুতির অভাবে চিলিতে সমাজতান্ত্রিক আন্দোলন শাসন ক্ষমতা দখল করেও তা হারিয়ে ফেলল। ইন্দোনেশীয় কমিউনিস্ট আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছিল এবং খুব শক্তিশালী হয়ে উঠছিল। ইন্দোনেশিয়ার জনপ্রিয় নেতা সুকর্ণ একদিকে যেমন কমিউনিস্টদের কিছুটা প্রশ্রয় দিতেন, তেমনি আবার আমেরিকার দাবেদার বড় বড় সেনাপতিকে অসন্তুষ্ট করতে চাইতেন না। এই দুই বিরুদ্ধ পক্ষের দ্বন্দ্বকে ব্যবহার করে তিনি নিজের কাজ হাসিল করার চেষ্টা করতেন, কিন্তু বেশি দিন এভাবে রাজত্ব তার পক্ষে সম্ভব হলো না। আমেরিকার দূতাবাস বড় বড় সেনাপতিদের গুপ্ত ষড়যন্ত্রের প্রধান আড্ডা হয়ে উঠল। কী করে সুকর্ণকে সরিয়ে ক্ষমতা দখল করে কমিউনিস্টদের শেষ করা যায় তারই চক্রান্ত তারা করছিল। ষড়যন্ত্রের কথা টের পেয়ে সুকর্ণর কয়েকজন বিশ্বস্ত সেনানায়ক চক্রান্তকারী সেনানায়কদের অতর্কিত আক্রমণ করে কয়েকজনকে হত্যা করে ফেলল। এই আক্রমণের সুযোগ নিয়ে চক্রান্তকারী আমেরিকার দাবেদার সেনাপতিরা বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা দখল করে নিল এবং সুকর্ণকে বন্দি করে রাখলো। তারপর চলল তাদের কমিউনিস্ট নিধনযজ্ঞ। কয়েক লক্ষ কমিউনিস্টকে তারা হত্যা করলো। গ্রামে গ্রামে বড় চাষি জমিদার জোতদাররা এদের বেশিরভাগকে বলতো হাজি, অর্থাৎ যারা অনেক পয়সা খরচ করে মক্কায় গিয়ে হজ বা তীর্থ করে এসেছে, তাদের ভাড়াটে গুন্ডাদের ও সৈন্যদের নিয়ে কৃষক ও শ্রমিক আন্দোলনের নেতাদের হত্যা করলো। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কমিউনিস্টরা বিন্দুমাত্র প্রতিবাদ করতে পারল না। চিলির মতো এক্ষেত্রেও তারা শ্রেণী সংগ্রামের তীব্রতা সম্বন্ধে সচেতন ছিল না। যদিও তাদের লোকবল ছিল অনেক, তথাপি বুর্জোয়া শ্রেণীর সশস্ত্র আক্রমণের সম্ভাবনাকে তারা বিশেষ আমল দিতে চায়নি। বুর্জোয়া শ্রেণী যে প্রয়োজন হলে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিদেশিদের সাহায্য নিয়ে নিজেদের দেশের লোকদের হাজার হাজার হত্যা করতে পারে, এ কথা তারা বিশ্বাস করতে চায়নি। ফলে সেনাপতিদের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো ব্যবস্থাই তারা গ্রহণ করেনি। 5 লক্ষ কমিউনিস্ট ও তাদের সমর্থক ও কৃষক শ্রমিক নেতাদের বুর্জোয়া ফ্যাসিস্ট সেনাপতির হাতে প্রাণ বলি দিতে হয়েছে। এই হত্যাকাণ্ডের ফলে কমিউনিস্ট আন্দোলন ইন্দোনেশিয়ায় বহু বছরের জন্য পিছিয়ে গেছে। এই দুটো বড় দেশে কিছুটা পিছিয়ে পড়লেও পৃথিবীর বেশিরভাগ দেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অগ্রগতি অব্যাহত ছিল এবং ধীরে ধীরে সমাজতান্ত্রিক দেশের সংখ্যা ক্রমেই বেড়ে চলছিল। যেসব দেশে গণতন্ত্র প্রথা দেশের সাধারণ মানুষের চেতনায় গভীরভাবে শেকড় গাড়তে সক্ষম হয়েছিল, যেমন পূর্ব ইউরোপ, সেসব দেশে গণতান্ত্রিক প্রথাই দেশের লোকেরা সমাজতন্ত্রের দিকে এগোচ্ছিল। যেসব দেশে বুর্জোয়া শ্রেণী তাদের একনায়কত্ব চালিয়ে বল প্রয়োগ করে সমাজতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছিল, সেসব দেশে সমাজতান্ত্রিক আন্দোলন সশস্ত্র বিদ্রোহের রূপ নিচ্ছিল। গত মহাযুদ্ধের পর সমাজতন্ত্রের এই অব্যাহত অগ্রগতির পথে কিছুদিন হলো সোভিয়েত ও পূর্ব ইউরোপীয় দেশগুলিতে অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক কারণে সমাজতন্ত্রের একটা বিপর্যয় ঘটে গেল। সে কথা আমরা পরে 10 অধ্যায়ে আলোচনা করেছি এবং সেখানে এই বিপর্যয়ের কারণগুলো বলতে চেষ্টা করেছি।